তো মোটামুটিভাবে ইনসিডেন্স অফ ট্যাক্সের জায়গাটা জানি না কতটা বোঝাতে পারলাম। যদি বুঝে যাওয়া থাকে, এবার এটারই অ্যাপ্লিকেশনে দু চারটে অঙ্ককে নিয়ে একটু মস্তানি করার চেষ্টা করি। তার কারণ হচ্ছে যে ট্যাক্সের মেন সমস্যাটা হয় কি, ট্যাক্স তো একটা ল, সেই লকে কি করতে হয়, প্রবলেমের মধ্যে অ্যাপ্লাই করতে হয়। তা আমাদের ওই লগুলো যত ভালো মুখস্থ কাম বোঝা থাকে, তার কারণটা হচ্ছে কি যে ট্যাক্সের যে ভাষাগুলো থাকে না, সেই ভাষাগুলো একটু জটিল। কেন লয়ের ভাষা জটিলই হয়, সেই জটিলটাকে কি করতে হয়, নিজের মনের মধ্যে হজম করিয়ে অঙ্কের মধ্যে ফেলতে হয়। তো যাই হোক, বেশি কথা না বলিয়ে শুরু করি। পেজ নাম্বার 161, তোদের বইয়ের এক্সাম্পল 12। দেখ, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পেজ এ স্যালারি অফ রুপিস 1,00,000 টাকা, 1,00,000 টাকা টু এ রেসিডেন্ট ফর সার্ভিস রেন্ডার্ড বাই হিম ইন দ্য ইউএসএ। তাহলে এই যে রেন্ডার্ড কথাটা রয়েছে না, রেন্ডার্ড মানে রেন্ডার্ড কথাটার মানে কি, RENDER, রেন্ডার্ড। রেন্ডার্ড কথার অর্থ হচ্ছে বাংলায় উদ্ভূত, আর ইংরেজিতে এটার কাছাকাছি কথা হচ্ছে অ্যারাইজেস, মানে অ্যারাইজ হয়েছে। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পেজ এ স্যালারি 1,00,000 টাকা টু এ রেসিডেন্ট, মানে একজন রেসিডেন্টকে, তা রেসিডেন্ট মানে হচ্ছে কি, আবাসিক মর্যাদা সম্পন্ন একজন ব্যক্তিকে 1,00,000 টাকা স্যালারি দিয়েছে, রেন্ডার্ড বাই হিম ইন দ্য ইউএসএ। মানে স্যালারি তাহলে কোথায় দিয়েছে, ইউএসএ তে দিয়েছে। তার মানে এখানে কিছু বলেনি, মানে লোকটা রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্ট বলে ধরে নিতে হবে। লোকটা এখানে রেসিডেন্ট এবং অর্ডিনারি রেসিডেন্ট হিসাবে ধরে নিতে হবে। এখানে কি বলেছে দেখ, সলিউশনে যেটা বলছে দেখ, 9(1) ক্লজ 3 ধারা অনুসারে ভারত সরকার কর্তৃক কোনো ভারতীয় নাগরিককে বিদেশে বেতন হিসাবে প্রদত্ত আয় বা ভারতে অর্জিত আয় বা উদ্ভূত আয় বলে বিবেচিত হবে। মানে এখানে তো সেরকমভাবে বলেনি যে টাকাটা ওইখানে রিসিভ হয়েছে, একটা রেন্ডার, মানে এত ডিটেলিংয়ে যায়নি। তার মানে এটাকে আমরা ধরে নেব যে দেশে প্রদত্ত আয় হয়েছে, অর্জিত আয় হয়েছে বা উদ্ভূত আয় হয়েছে। তাহলে সেক্ষেত্রে কি হবে, যদি রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্ট হয়, দেখ আমি যে নিয়মটা তোদের বললাম, সেই নিয়মে কি বললাম, যে ব্যাপারটা হচ্ছে যে ম্যাক্সিমাম সময়টাই ট্যাক্সেবল হবে। মানে ভারতবর্ষে পাওয়া গেছে এবং অর্জিত হয়েছে, তার মধ্যে দুটো একটাই যদি ম্যাচ করে তাহলেই সেটা ট্যাক্সেবল বলে গণ্য হবে। তাহলে দেখ 12 নম্বরের লাস্ট পয়েন্ট দেখ কি বলেছে, তাই এই আয় পূর্ববর্তী বছরে ভারতে অবশ্যই করযোগ্য হবে। এই হচ্ছে বেসিক ব্যাপার, ঠিক আছে। পরেরটায় আসি। মিস্টার এ ধর একজন রেসিডেন্ট, কিন্তু অর্ডিনারিলি রেসিডেন্ট বাট নট অর্ডিনারিলি রেসিডেন্ট। মানে তার মানে কি হয়েছে, বেসিক কন্ডিশনের ফুলফিল করেছে, অ্যাডিশনাল কন্ডিশন ফুলফিল করতে পারেনি। আমরা যে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস যখন পড়েছিলাম, বেসিক কন্ডিশন ফুলফিল করেছে, বাট যেটা হয়েছে যে অ্যাডিশনাল কন্ডিশনকে ফুলফিল করতে পারেনি। তো কি হয়েছে, ও একটা মানে তো রেমুনারেশন রিসিভ করেছে কোথায়, পাকিস্তানে। তাহলে টাকাটা কোথায় রিসিভ করেছে, পাকিস্তানে। তাহলে ইনকাম রিসিভড ইন পাকিস্তান for rendering services in India, in Pakistan, the entire amount of is credited in the bank account in Pakistan. Immediately thereafter he remits 50% of the amount of India, amount to India. তাহলে এই পুরো ব্যাপারটার মানে কি দাঁড়ালো, যে একটা রোজগার সে রিসিভ করেছে ভারতবর্ষের বাইরে, কোথায়, পাকিস্তানে। উদ্ভব হয়েছে কোত্থেকে, পাকিস্তানি। জমা হয়েছে কোথায়, ওখানকার কোনো ব্যাংকে। ভারতের কোনো টাচ আছে কি, 50% টাকা পাঠিয়েছে পরে, ওটা বিবেচ্য নয়। আগে কোথায় আমি ব্যাপারটা ঘটিয়েছি দেখতে হবে। তাহলে আমার ভারতবর্ষে ট্যাক্সেবল হতে গেলে অন্তত কোনো একটা ছোঁয়া লাগবে, ভারতবর্ষে রিসিভ করতে হবে অথবা ভারতবর্ষে উদ্ভব, দূরের কোনোটাই হবে না। তার মানে এটা করযোগ্য হবে না, তাই তো। তাহলে লক্ষ্য করে দেখ যে এখানে কি বলেছে, যে যদি কোনো আয় পায় তাহলে কেবলমাত্র আবাসিক এবং সাধারণভাবে আবাসিকের হাতেই করযোগ্য হবে। মানে একমাত্র আবাসিক এবং সাধারণভাবে আবাসিক, মানে যারা রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্ট, তাদের ক্ষেত্রেই করযোগ্য হবে। এখানে অঙ্কটা কি দিয়েছে দেখ, এখানে অঙ্কটা যেটা দিয়েছে সেটা হচ্ছে বাট নট অর্ডিনারিলি রেসিডেন্ট। দেখেছিস, মানে এই লোকটা রেসিডেন্ট বাট নট অর্ডিনারিলি রেসিডেন্ট। আর একবার চলে যা পেজ নাম্বার 159-এ।
আবাসিক, কিন্তু সাধারণভাবে আবাসিক নয়ের পক্ষে কি বলেছে, নির্দার পক্ষে ভারতে পাওয়া গেছে, ভারতে অর্জিত হয়েছে বা ভারতবর্ষ থেকে নিয়ন্ত্রিত হয়েছে কোনো ব্যবসা, দুটোর একটাও নয়, তাই না? তাহলে হবে না। আর আবাসিকের ক্ষেত্রে কি হয়েছে দেখ, পূর্ববর্তী বছরে ভারতে পাওয়া গেছে, যে আয় পূর্ববর্তী বছরে ভারতে অর্জিত হয়েছে বা উদ্ভূত হয়েছে, যে আয় পূর্ববর্তী বছরে ভারতের বাইরে অর্জিত হয়েছে। তাহলে রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্টের ক্ষেত্রে ট্যাক্সেবল হতো, কিন্তু রেসিডেন্ট বাট নট অর্ডিনারির ক্ষেত্রে ট্যাক্সেবল হচ্ছে না। আশা করি জায়গাটা আবার ক্লিয়ার করতে পারলাম। 14 নাম্বারটা বলার পর বাকি 15, 16, 17 একটু বাড়িতে দেব। 14 নাম্বারে কি বলছে, মিস্টার ডি রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট। তাহলে হতে গেলে কি করতে হবে, ভারতবর্ষে আয় হতে হবে, ভারতবর্ষে তো রিসিভ করতে হবে, বা কোনো ব্যবসা ভারতবর্ষ থেকে কন্ট্রোল হতে হবে। কি বলেছে, ইনকাম আর্ন করেছে ফ্রম হাউস প্রপার্টি ইন ইরান, মানে ইনকাম আর্ন করেছে হাউস প্রপার্টি ইন ইরান, মানে ইরানে একটা হাউস প্রপার্টি থেকে পয়সা আর্ন হয়েছে। তাহলে ইনকামটা কোত্থেকে উদ্ভূত হয়েছে, ইরানে। এবার অ্যান্ড ক্রেডিটেড টু হিজ পার্সোনাল অ্যাকাউন্ট ইন দ্য ব্যাংক দেয়ার, ওই ব্যাংক, ওখানে একটা ব্যাংক আছে, সেই ব্যাংকেই গিয়ে ওটা মানে ক্রেডিট হয়ে গেছে, মানে ইরানের একটা ব্যাংকে মিস্টার ডির অ্যাকাউন্ট আছে, সেখানে টাকাটা জমা পড়ে গেছে। তার মানে ইনকাম অ্যাক্রু হয়েছে কোথায়, ইরানে। ইনকাম তো রিসিভ হয়েছে কোথায়, ইরানে। লোকটা রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট, তাহলে কি হবে, ট্যাক্সেবল হবে না। দেখি কি বলছে, ভারতে করযোগ্য নয়। তাই তো বললাম আমি অঙ্ক নিয়ে মস্তানি হবে, ঠিক আছে। তা এবার 15, 16 বাড়িতে দেওয়া রইল। এবারে কি হচ্ছে যে আমি এই জায়গাটা বুঝিয়ে দেওয়ার পর যত এমসিকিউ আছে সমস্ত করতে সবাইকে বলছি। অবশ্যই ক্লাসে যে যে জায়গাগুলো অসুবিধে হবে সেই জায়গাগুলোকে আমি রিকভার করবার চেষ্টা করব। তাহলে আমাদের রেসিডেন্ট মানে হচ্ছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অ্যান্ড ইনসিডেন্স অফ ট্যাক্স, এই জায়গাটাকে আমরা কমপ্লিট করলাম।